ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, তা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বেশি প্রতারণা কে কার সঙ্গে করে? সামি, তুমি আবারও সেই প্রেমিক প্রেমিকার কথাতেই চলে গেলে। না, আমি প্রেমিক প্রেমিকার কথাতে একেবারে যাই না। আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় প্রতারণা করে চট্টগ্রামের পিচ বাংলাদেশ টিমের সঙ্গে। সেই 2016 সালে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট দিয়ে শুরু, এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে, তারপর আফগানিস্তানের সঙ্গে, আজকে উইন্ডিজের সঙ্গে। অভিষিক্ত কাইল মায়ার্সের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ইতিহাস করে চট্টগ্রাম টেস্ট জিতে নিয়েছে উইন্ডিজ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করে পঞ্চম বৃহত্তর জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। 395 রানের লক্ষ্য ম্যাচের 3 ওভার বাকি থাকতে 3 উইকেট হাতে রেখে পার হয় তারা। শেষ দিনে আরও 285 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের হাতে ছিল 7টি উইকেট। শুরুর সেশন ভালোভাবে পার করেন বোনার এবং মায়ার্স। অভিষেকে সেঞ্চুরি তুলে নেওয়া মায়ার্স অপরাজিত থাকেন 210 রানে। চতুর্থ উইকেট জুটিতে মায়ার্স এবং বোনার ভাঙেন, 216 রানের জুটি গড়েন। শেষ সেশনে জয়ের জন্য লক্ষ্য দ্বারা 129 রান, যা দিনের শেষ প্রান্তে এসে পার হয় ক্যারিবীয়রা। এই জয়ে 2 টেস্টের সিরিজ 1-0-তে এগিয়ে গেছে উইন্ডিজ। এবারে আপনাদেরকে একটা গল্প শোনাই। 2017 সালে হ্যারিকেন মারিয়ায় ঘরের ছাদ উড়ে গিয়েছিল, ছিল না কোনো খাবার। সহায়তা নিতে হয়েছিল স্থানীয় পুলিশের। সেই কাইল মায়ার্স 2021 সালে এসে নিজে হ্যারিকেন তুললেন সাগরিকার বুকে, গড়লেন এক ইতিহাস। টেস্ট ইতিহাসে অভিষেকে প্রথম ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি, নিজে জেতালেন দলকে। Kyle Mayers another. টেস্ট ক্রিকেটটা এমন, আপনি যা ভেবে বসবেন তা হবে না, আর যা চিন্তাতেও থাকবে না সেটাই রাঙিয়ে দিবে 22 গজের মায়াবী গালিচা। And that's a resounding shot. দুর্বল এক দল নিয়ে ব্যাকফুটে থেকে স্পিনিং ট্র্যাকে যা করে দেখালো উইন্ডিজ, তা হয়তো স্বপ্নেও ভাবেনি টাইগার ভক্তরা। যেমন টেস্ট খেলতে বাংলাদেশে আসবেন, সেটাও যে ভাবনাই ছিল না কাইল মায়ার্সের। হঠাৎই কপাল খুলে যায়। আসার আগে স্থানীয় এক সংবাদ মাধ্যমে কাইল মায়ার্স বলেছিলেন, সেঞ্চুরি করতেই আমি যাচ্ছি বাংলাদেশে। তখন অনেকেই মুচকি হেসেছিলেন। সে হাসির জবাব খুনে ব্যাটে দিলেন মায়ার্স। 100 on debut for the man from Barbados. বদলে দিলেন 150 বছরের টেস্ট ইতিহাস পাতার অনেক পরিসংখ্যান। বোনারকে নিয়ে শুধু টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডই না কাইল মায়ার্স, যা করলেন সেটা ক্রিকেট বিশ্ব মনে রাখবে অনেক দিন। In that fashion, that's gone. ক্যারিবীয় থেকে আসা একটা দল স্পিনিং ট্র্যাকে পঞ্চম দিন ব্যাট করছে। 2 সেশনে কোনো উইকেট হারালো না, রীতিমতো দুঃস্বপ্ন। সেটাই সম্ভব করেছেন দুজন। 510 মিনিট ক্রিজে থেকেছেন, ঘন্টার হিসাবে 8 ঘন্টা। একাই খেলেছেন 50 ওভারের মতো এক ইনিংস, অপরাজিত 210 রান। Mayers, only the 6th player to score double 100 in tests on debut. চতুর্থ ইনিংসে অভিষেকের প্রথম ডাবল সেঞ্চুরি। অভিষেকে কোনো ব্যাটসম্যানের যা কিনা চতুর্থ সর্বোচ্চ। Thank you very much. Yes, it's very special to me. My highest score, also in my first test, so it's very special. এজন্যই এমন টেস্টকে আপনি বাংলাদেশ বনাম উইন্ডিজ টেস্ট না বলে বলতে পারেন বাংলাদেশ বনাম কাইল মায়ার্সের টেস্ট। A win to warm the hearts of every West তাহমিদ Indian. আহমেদ, wherever you- যমুনা স্পোর্টস। আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, এই ম্যাচটা কাইল মায়ার্স এবং তার সঙ্গে আরেকটা পার্টনারশিপ ছিল, 2টা পার্টনারশিপ। ইনফ্যাক্ট জশুয়া ডি সিলভার সঙ্গে একটা পার্টনারশিপ করেছিলেন, বোনারের সঙ্গে একটা পার্টনারশিপ করেছিলেন। এই 2টা পার্টনারশিপই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশকে। সেই সাথে আসলে আমাদেরও একটু ল্যাকিংস তো ছিল, স্পিনারদের একটা ব্যর্থতা বলা যায় আসলে। এই ব্যর্থতার জায়গাগুলো নিয়ে কথা বলতে চাই আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি খন্দকার সালেক সুফি, ক্রীড়া বিশ্লেষক। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সুদূর মেলবোর্ন থেকে। স্যার, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে বাংলাদেশের ব্যর্থতার আগে একটু জানতে চাইবো, কাইল মায়ার্সকে কেমন দেখলেন? তার জীবনের গল্প আমরা বলছিলাম যে 2017 সালে একটা হ্যারিকেনে তার ঘরের ছাদ উড়ে গিয়েছিল, খাবার ছিল না। সেই মায়ার্স বাংলাদেশের চট্টলার বুকে সেরকম একটা ঝড় তুললেন। এই জন্য একটা প্রকৃতির ফিরিয়ে দেয়া কোনো কিছু।
দেখেন, প্রকৃতি যাকে দান করে, দুহাতে দান করে, তাকে তো আপনার মূল্য দিতেই হবে। এই কার্ল মায়ার্স কিন্তু বাংলাদেশে খেলতে আসতেন না যদি করোনায় ওয়েস্ট ইন্ডিজের টপ প্লেয়ার্সগুলি না থাকতো। আমি তার এই সাফল্যকে ডেফিনেটলি অনন্য সাফল্য বলবো, তিনি ইতিহাসের পাতায় ঢুকে গেলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই সাফল্যের পিছনে আরও একটি কারণ আমি এখানে উল্লেখ করব। এই দুর্বল দলটি নিয়ে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা অধিনায়ক ক্লাইভ লয়েড কিন্তু তাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলেন যে তোমাদের কাছে সুযোগ, দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ, তোমাদের আমি স্মরণ করিয়ে দিচ্ছি ওয়েস্ট ইন্ডিজের স্মরণীয় ইতিহাস। আমার মনে হয় সেই ক্লাইভ লয়েডের চিঠিটা তাদের উদ্বুদ্ধ করেছিল, এবং সেই উদ্বুদ্ধ হওয়ার কারণে এই চট্টগ্রামে এই টেস্টে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একটা দুরূহ কোণ থেকে ঘুরে দাঁড়িয়েছে। আপনারা জানেন, প্রথম ইনিংসে 171 রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে এসে যে একটা বিরাট রেকর্ড তারা জিতলো, তার জন্যে পুরো দলকে আমি ধন্যবাদ দেব। এবং অবশ্যই এই অতি মানবীয় ইনিংসটা এবং দুটো বড় পার্টনারশিপের জন্যে আমি কার্ল মায়ার্স, বর্নার এবং জোশুয়া ডিসুলকে দেব। এবং এর পাশাপাশি ব্যর্থতার জন্য কিন্তু বাংলাদেশের ব্যর্থতার অনেকগুলি কারণ আছে, সেটা হয়তো আপনাদের পরবর্তী প্রশ্নের হিসেবে বলবো। আমি এই জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ভীষণভাবে অভিনন্দন জানাবো। স্যার, আপনি কি মাঠে কি পেসারের অভাব বোধ করেছেন? মানে একজন পেসারকে নিয়ে খেলাটা একটু মানে আর কি ভুল ডিসিশন ছিল কিনা আলটিমেটলি? দেখেন, বাংলাদেশ স্কোয়াডে 5 জন পেসার ছিল। বাংলাদেশ 2টো টেস্ট খেলবে, 5টা পেসার নিয়ে গিয়েছি। আমাদের অবশ্যই এই মুহূর্তে মুস্তাফিজ যতই ভালো রিসেন্টলি বোলিং করে থাকুক, বাংলাদেশের এই মুহূর্তে কিন্তু টেস্ট ক্রিকেটের সবচেয়ে সফল পেসার রাহি। অবশ্যই বাংলাদেশের পেসারকে আমি একজন পেসার না থাকাকে দোষারোপ করব, কারণ দেখেন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একই ম্যাচে 2 জন পেসার নিয়ে 2 জন স্পিনার নিয়ে খেলেছে, এবং এই উইকেটে এই স্পিনিং উইকেট যতদূরই স্পিন হয়েছে, ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনাররা কিন্তু বাংলাদেশি স্পিনারদের থেকে এই উইকেটের এটা ভালো এক্সট্র্যাক্ট করেছে। বাংলাদেশ কিন্তু স্পিনের বিরুদ্ধে ভালো খেলা সত্ত্বেও দেশের মাটিতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কিন্তু ভালো ব্যাট করতে পারেনি। আরেকটা ব্যর্থতা চোখে পড়ার মতো, প্রথম ইনিংসেও বাংলাদেশে অনেকে স্টার্ট পেয়েছিলেন, কিন্তু যেহেতু বাংলাদেশ দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলায় খুব অভ্যস্ত না এবং টেস্ট ম্যাচ খেলার জন্য গত 1 বছরে বাংলাদেশ কোনো প্রস্তুতিই নেয়নি, বাংলাদেশের অনেক স্টার্ট কিন্তু কনভার্ট করতে পারেনি। একমাত্র আমাদের মেহেদি মিরাজ ছাড়া 8 নম্বরে ব্যাট করা ছাড়া অনেক স্টার্ট 20-30 হয়েছে। ওই 20-30-এর ইনিংসগুলি যদি টপ সারির আরও কয়েকজন ব্যাটসম্যান কনভার্ট করতে পারতো, তাহলে কিন্তু বাংলাদেশের ইনিংসটা 430 না হয়ে 500-র উপরে হয়ে যেত। এবং যাই হোক, যেটা হয়ে গেছে, অনেকগুলি কারণই ব্যর্থ আছে। অবশ্যই বাংলাদেশের 2জন পেসার নিয়ে এই ম্যাচটা খেলা উচিত ছিল। স্যার, আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। আপনি আছেন আমাদের সঙ্গে, আপনি থাকবেন, তবে তার আগে দর্শকদের সঙ্গে একটু একটা বিষয় শেয়ার করে তারপর আপনার কাছে আসছি। ডান হাত, বাম হাত, অজুহাত, আপনি চাইলে কাঠগড়া দাঁড় করাতেই পারেন চট্টগ্রামের পিচকে, কিন্তু সব কিছু কি পিচ থেকে আদায় করতে হবে? কোথায় ছিল স্পিনারদের ভ্যারিয়েশন? দিন শেষে এই ভ্যারিয়েশনের জায়গায় সাকিবের অভাব ভুগেছে বাংলাদেশ। যেতে যেতে পথে হলো দেরি, ভুল বুঝে তুমি চলে গেছো দূরে। হ্যাঁ, জয়টা দূরেই চলে গেছে। দিন শেষে তাইজুলের এই আর্মার শুধুমাত্র আক্ষেপ বাড়িয়েছে। এই বলটি ছাড়া 45 ওভারের স্পেলে কয়টা আর্মার মেরেছেন তাইজুল? অর্থোডক্স স্পিনের বাইরে কয়টা আনঅর্থোডক্স বল করেছেন? প্রথম প্রেমিকার মতো পিচ যখন প্রতারণা করে, তখন স্পিনারদের সবচাইতে বড় ভরসার নাম ভ্যারিয়েশন। বাঁ হাতি অর্থোডক্স স্পিনারের জন্য আর্মার, ডান হাতি অফ স্পিনারের জন্য দুসরা। এই ভ্যারিয়েশনটা সবচাইতে ভালো যিনি করতে পারেন, মুড়ি মুরকির মতো যিনি আর্মার মারতে পারেন, সেই সাকিব আল হাসান মাঠের বাইরে থেকে চেয়ে চেয়ে দেখেছেন সতীর্থদের অসহায় আত্মসমর্পণ। দিনের দ্বিতীয় সেশনে নাইম যে প্রান্ত থেকে বোলিং করছিলেন, সেই প্রান্তে ফুল লেন্থ করিডোরে একটা ডেঞ্জার জোন ছিল, যেখান থেকে বল আনইভেন আচরণ করছিল। উপর্যুপরি সেই জায়গাতে বোলিং করে গেলেও লাভ হয়নি, কারণ টার্ন করে বলগুলো একই ডিরেকশনে যাচ্ছিল। নাইম কোনো দুসরা মারেননি। 3 স্পিনারের গুড লেন্থের বলগুলো কখনো সামনে এগিয়ে, আবার কখনো ব্যাকফুটে খুব অনায়াসেই খেলছিলেন ব্যাটসম্যানরা, কারণ বলের গতিপথ তাদের কাছে মুখস্থ হয়ে গিয়েছিল। ভ্যারিয়েশন না থাকায় টার্নে বিট হননি ব্যাটসম্যানরা। মরার উপর খাড়ার খা, 2বার রিভিউ নিয়ে সফল হওয়ার সুযোগ থাকলেও তা নেননি বাংলাদেশ ক্যাপ্টেন। মনস্তাত্ত্বিক খেলা টেস্ট ক্রিকেটে মাঠে সাকিব আল হাসান না থাকার নেগেটিভ ইম্প্যাক্ট ছিল এই দুটো সিদ্ধান্তে।
ডান হাত বাম হাত অজুহাত হারের কারণ হিসেবে আপনি চাইলে পিচকে অজুহাত হিসেবে দাঁড় করাতেই পারেন, কিন্তু পিচ থেকে আনইভেন কিছু না পেলেও যে স্পিনার নিজে থেকে আনইভেন কিছু করতে পারেন তিনি কোয়ালিটি স্পিনার। আর এই কোয়ালিটির অভাবেই কিনা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর উইন্ডিজের সঙ্গেও ছ্যাঁকা দিল চট্টগ্রামের পিচ। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। খন্দকার সালেক সুফি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। স্যার, যে বিষয়টা রিপোর্টে উল্লেখ করেছি মূলত স্পিনারদের ভ্যারিয়েশনের জায়গাটা, আমার কাছে মনে হয়েছে তাইজুলের ৪৫ ওভারের মধ্যে খুব কম আরমার আমি দেখেছি। নাইমের কাছ থেকে দুসরা দেখতেই পাইনি, মিরাজের কাছ থেকে দুসরা ছিলই না। এই ধরনের কন্ডিশনে স্পিনারদের ভ্যারিয়েশনটা কতটুকু গুরুত্বপূর্ণ, যেখানে আসলে পিচ থেকে তেমন টার্ন আমরা আদায় করতে পারছিলাম না? না, টার্ন তো থাকলে পারে স্পিনাররা খুব ভালো করবেই, কিন্তু স্পিনারদের ভেরিয়েশনটা তো বিশেষভাবে প্রয়োজন, বিশেষ করে ফ্লাইটে ভেরিয়েশন করে। না, টার্ন তো থাকলে পারে স্পিনাররা খুব ভালো করবেই, কিন্তু স্পিনারদের ভেরিয়েশনটা তো বিশেষভাবে প্রয়োজন, বিশেষ করে ফ্লাইটে ভেরিয়েশন করে ব্যাটসম্যানদেরকে ফ্রন্ট ফুটে নিয়ে আসা। আপনি খেয়াল করে দেখবেন মায়ার্স এবং বনার কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ব্যাকফুটে খেলেছে। যখন তারা অধিকাংশ ক্ষেত্রে ব্যাকফুটে খেলেছিল তখন ফ্লাইট দিয়ে ওদের কিন্তু ফ্রন্ট ফুটে নিয়ে আসা উচিত ছিল, যেটা করেছে রাকিম। এই টেস্টে যদি দেখেন রাকিমের বোলিং এর সাথে যদি বাংলাদেশের দুজন অফ স্পিনারকে তুলনা করেন, রাকিম কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের ফ্লাইট দিয়ে সামনে নিয়ে এসে খেলার চেষ্টা করেছে এবং ডিসিভ করেছে। এই জিনিসটা বাংলাদেশের তিনজন স্পিনারের কারোর মধ্যেই খুব একটা ভেরিয়েশন দেখিনি, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু মেহেদী মিরাজকে উইকেট টেকিং মোর মনে হয়েছে। মেহেদী মিরাজ ছাড়া অন্য দুইজন নাইম বা তাইজুল একইভাবে বল করে গেছে এবং একইভাবে বল করলেও কিন্তু কারেক্ট লেন্থে কনসিস্টেন্টলি বল করতে পারেনি। আজকে তাদের ব্যর্থতাকে আমি অবশ্যই বলবো। আর একই সঙ্গে আরেকটা জিনিস আমি বলবো, বাংলাদেশ কিন্তু আউট অফ দ্য বক্স চিন্তা করা উচিত ছিল। উইকেটের পিছনে লিটন না থেকে যদি উইকেটের পিছনে মুশফিক থাকতো, মুশফিক হয়তো ওই ডিআরএস গুলি আরো ইনফ্লুয়েন্স করতে পারতো। এই জিনিসটা কেন যে হয়নি, এগুলি সবকিছু সম্মিলনে দিজ আর পার্ট অফ দ্য গেম। হয়তো আজকে ইতিহাস সৃষ্টির জন্যই এটা হয়েছে। যাই হোক, এই ব্যর্থতাকে পিছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের অবশ্যই টেস্ট ম্যাচ জয় করতে হলে 20টা উইকেট যে কোনো ধরনের অপোজিশনে নেওয়ার জন্য বোলিং অ্যাটাক আগে ঠিক করতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় আসলে একেবারেই শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ মেলবোর্ন থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আজকে একটু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এসেছি, কারণ জেতা টেস্ট ম্যাচটা আমরা হেরে গেছি। বিষয়টা অনেকটা এরকমই, জয়ের স্বপ্ন নিয়ে শুরু করা উইন্ডিজের বিপক্ষে এই চট্টগ্রাম টেস্ট স্বাগতিকদের শেষ পর্যন্ত 3 উইকেটে হারতে হয়েছে। বোলারদের ব্যর্থতা, বাজে ফিল্ডিং, সাকিবের অভাব, সবকিছু মিলিয়ে একটা দল হিসেবে হেরেছে বাংলাদেশ, এই মন্তব্য করেছেন ক্যাপ্টেন মুমিনুল। তবে তিনি বলেছেন এইসব ভুল সূত্রে ঢাকা টেস্টে খেলবেন জয়ের লক্ষ্য নিয়েই। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন জয়ের জন্য উইন্ডিজের দরকার ছিল 285 রান আর বাংলাদেশের 7 উইকেট। এমন পরিস্থিতিতে নিশ্চয়ই চতুর্থ দিন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল দুঃস্বপ্নেও ভাবেননি এই ম্যাচে হারতেও পারে বাংলাদেশ। তবে অধিনায়ক কি ভেবেছেন আর না ভেবেছেন সেই হিসাব বাদ দিয়ে চলুন তার কাছে জানতে চাই এই হারের ব্যাখ্যা কি। ক্রিকেটে আপনার গোল বলে খেলা যেটা বলে, ক্রিকেটে অবিশ্বাস্য অনেক সুইটা হয় না, কিন্তু হয়ে যায়। অবশ্যই এটা মানে আশা করি না যে এরকম কিছু একটা হবে। আমার কাছে মনে হয় আমরা বোলাররা ভালো জায়গায় ভালো এরিয়ায় বল করতে পারিনি। সেই সাথে আমার কাছে মনে হয় যে আপনার ওদের দুই ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছে। ম্যাচ শেষে টাইগার ভক্তদের সবচেয়ে বড় আফসোস নিশ্চয়ই সাকিব আল হাসানের ইনজুরি। ব্যাটিং বাদ দিলেও বল হাতে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে খুব করে মিস করেছে দল। হয়তো ম্যাচের সময়টুকু মাঠের বাইরে বসে থাকা সাকিব নিজেও আফসোসের আগুনে পুড়েছেন। ম্যাচ শেষে তেমন স্বীকারোক্তি ছিল অধিনায়ক মুমিনুরের কথায়। সাকিবে থাকলে একটু বোলিংটা অনেক গোছালো হতো, যেহেতু সে সিনিয়র বোলার, সিনিয়র ব্যাটসম্যান হিসেবে হয়তো স্পিনারদের হয়তো ওনাদের সবাই এভাবে আগলে রাখতে পারতো। অথচ দল ঘোষণার পর থেকেই অনেকেই উইন্ডিজের এই দলকে দেখেছেন দুর্বল প্রতিপক্ষ হিসাবে। কিন্তু ক্যারিবিয়ানদের টেস্ট টেম্পারমেন্ট শেষমেশ স্বাগতিকদের ভাবনায় দিয়েছে বিশাল এক ধাক্কা। সিরিজ বাঁচাতে তাই মুমিনুলদের সুর বদলেছে। চট্টগ্রাম টেস্টের শিক্ষা দিয়েই করতে চান ঢাকা টেস্টের রণকৌশল।
যে দুই ব্যাটসম্যানের দুইটা চান্স ছিল, যদি গ্র্যাব করতে পারতাম তাহলে হয়তো খেলাটা মোমেন্টামটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। এখন ম্যাচ হারবেন, আপনার তো অবশ্যই ঘুরে দাঁড়ানোর জন্য কোনো পরিকল্পনা করতেই হবে, সেই হিসাবে ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং ওয়াইজ বলেন। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরিয়ান মুমিনুলের সব আলোটা পঞ্চম দিনে এসে কেড়ে নিয়েছেন অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো কাইল মেয়ার্স। ম্যাচ শেষে তাই মেয়ার্সকে প্রশংসায় ভাসাতে ভুলেননি মুমিনুল নিজেও। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। অনেকগুলো ফ্যাক্টরের কথা মুমিনুল বলেছেন। প্রথমত রিভিউ নিতে না পারার যে জায়গাটা, দুটা অকেশন আমরা দেখেছি এরকম একটা বিষয় যে রিভিউ নিলে পরে বাংলাদেশ সফল হতো, কিন্তু সেই জায়গায় মুমিনুল রিভিউ নেননি। এই জায়গাটা কি মনে হয়েছে যে মাঠে যদি সাকিবের মতো একটা এক্স ফ্যাক্টর থাকতো, সেক্ষেত্রে এই রিভিউ নেওয়ার ক্ষেত্রেও সাকিব হয়তো ইনফ্লুয়েন্স করতে পারতো মুমিনুলকে? কথায় আছে না যে এক্সপিরিয়েন্স ম্যাটার, সো আসলে যারা এক্সপিরিয়েন্সড প্লেয়ার তাদের যে আসলে মাঠে কি দরকার সেটা কিন্তু অ্যাকচুয়ালি আজকে বোঝা গিয়েছে। মানে একটু কনফিউশন, একটু দ্বিধাদ্বন্দ্ব যে আসলে রিভিউটা নেওয়া উচিত কি উচিত না, এই ব্যাপারগুলো হয়তো বা অত কনফিডেন্টলি ডিসিশনগুলো আসতো যদি মোর এক্সপিরিয়েন্স প্লেয়ার হয়তো বা যদি আমরা পেতাম। আর একটা জিনিস, ফিল্ডিং এর যে ব্যর্থতাটা সেটা আমরা দেখেছি, স্লিপে ক্যাচ গিয়েছিল, সেই স্লিপে ক্যাচ ধরতে পারেনি। ইভেন ফরওয়ার্ড শট লেগে ইয়াসির রাব্বি থিতু হওয়ার চেষ্টা করছেন। স্টিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা বলছি যে কোনো একজন ফিল্ডার থিতু হওয়ার চেষ্টা করছেন। এগুলো কি মনে হয়েছে এই ছোট ছোট বিষয়গুলো আলটিমেটলি দিন শেষে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে? সবকিছু মিলে আমার কাছে সব থেকে বড় যেটা মনে হয় যে আমরা উইন্ডিজকে সবসময় প্রথমেই কথাটা ছিল খর্বশক্তির উইন্ডিজ, এটা একটা ম্যাটার করে। তারপর হচ্ছে কি সিরিজে আমার কাছে মনে হয় যে হোয়াইট ওয়াশটাও একটা ওভার কনফিডেন্ট একটু বিল্ড আপ হয়েছিল, যার কারণে ওটা মনে হয় প্লেয়ার্সদের পারফরমেন্সে গিয়েও একটু ইফেক্ট পরে আসলে। তবে মাঠের ভেতরের ঘটনা তো বললাম, মাঠের বাইরের কিছু ঘটনা, ইনফ্যাক্ট একটা পার্টিকুলার ঘটনা আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে বাধ্য করছে এখন। চট্টগ্রামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আটক 3 ভারতীয় জুয়ারের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিসিবির এক সুপারভাইজার। মামলার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 3 জনই জুয়ার সাথে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন আন্তর্জাতিক জুয়ারি চক্রের 3 সদস্য সুনীল কুমার, চেতন শর্মা এবং সানি। 3 জনেই ভারতীয় নাগরিক। রোববার তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করে বিসিবি। মামলার তদন্ত দেয়া হয় ডিবি পুলিশকে। এ চক্রের সাথে দেশি বিদেশি আরও কেউ জড়িত কিনা তা খুঁজে বের করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। ওরা কিভাবে এখানে আসছে, কাদের কী জন্য এসছে, কিভাবে ওনারা এখানে জুয়া খেলার সাথে এবং কি উদ্দেশ্য নিয়ে এখানে এসছে, তাদের সাথে কারা কারা জড়িত, এইসব বিষয় নিয়ে আমরা কাজ করছি, যাচাই বাছাই করছি। সকল তথ্যপত্র সংগ্রহ করে আমরা যদি সেরকম কোনো কিছু পাওয়া যায় আমরা মামলা প্রক্রিয়া চলে যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 3 জনই জুয়ার সাথে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তারা জানান বিশেষ টিকিট জোগাড় করে ঢুকেছিলেন করোনায় দর্শকশূন্য স্টেডিয়ামে। সেখানকার ছাদে বসে মোবাইল অ্যাপসের মাধ্যমে অংশ নেন জুয়ায়। একটি গোয়েন্দা সংস্থার তথ্য এবং আমাদের পুলিশের সহযোগিতায় আমরা 3 জন ইন্টারন্যাশনাল জুয়ারি সন্দেহে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে আমরা নিয়ে এসেছি। তাদের কাছে একাধিক মোবাইল অ্যাপস সহ জুয়া খেলার নানা তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। যেমনটা বলছিলাম, একটু নতুন করে আমাদেরকে ভাবতে শেখাচ্ছে আসলে এই ঘটনা, এবং এরকম ঘটনার মাধ্যমেই শিক্ষাগুলো কিন্তু আমরাও নিতে যাচ্ছি যে এই ঘটনাগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়। যাই হোক, এবার জানাচ্ছে আজকের দিনের উল্লেখযোগ্য কিছু খেলার প্রসঙ্গ। ভারত ইংল্যান্ড সিরিজের প্রসঙ্গ। জো রুটের 20 শতকে চেন্নাই টেস্টে 578 রানের ইনিংস করেছে ইংল্যান্ড। জবাবে তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ 6 উইকেটে 257 রান। পূজারা করেছেন 73, পান্ট করেছেন 91। এই সিরিজের উপর নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। অস্ত্রোপচার করা হয়েছে রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসের বাম হাঁটুতে। ইংলিশ গণমাধ্যমের খবর সেরে উঠতে লাগতে পারে 6 থেকে 10 সপ্তাহ। মিস করবেন চ্যাম্পিয়ন লিগের শেষ 16 প্রথম লেগ সহ লা লিগার বেশ কয়েকটি ম্যাচ। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।